আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ সম্পর্কে। তো আগে বলি ফ্লিপ ফ্লপটা কি। তো যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ। আগে বলি এসআর ফ্লিপ ফ্লপ করার আগে যে ফ্লিপ ফ্লপটা কি। ফ্লিপ ফ্লপ হচ্ছে কোনো সার্কিটের একটা মেমোরি এলিমেন্ট। প্রত্যেক সার্কিট কি করে, প্রত্যেক সার্কিট তার মেমোরিকে স্টোর করে রাখে। কিছু কিছু সার্কিট আছে যেগুলো মেমোরি স্টোর করার প্রয়োজন হয়ে পড়ে। আমাদের মোবাইলের মধ্যে আমরা কোনো একটা ছবিকে স্টোর করে রাখতে চাইছি, তার জন্য আমাদেরকে কী করতে হবে, কিছু একটা ফোল্ডারে গিয়ে সেভ করে রাখতে হবে সেটাকে। তো আমরা এরকম করে সার্কিটকে দুরকমভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট, আর একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। কম্বিনেশনাল সার্কিটের ক্ষেত্রে কি হয়, এই সার্কিট কোনো রকম মেমোরিকে স্টোর করতে পারে না। এগুলো কি দিয়ে বানাই, আমরা গেট দিয়ে বানাই। আর এগুলো আমরা গেট দিয়ে বানাই, কিন্তু একটা নির্দিষ্ট নীতিতে বানাই, যার জন্য এরা কি করছে, মেমোরিকে স্টোর করতে পারে। সো ইট হ্যাজ নো মেমোরি, বাট এটা কি করে মেমোরিকে স্টোর করতে পারে। এটা মেমোরিকে স্টোর করতে পারে না। তাহলে এইগুলোর উদাহরণ কি দেবো না, যে কোনো গেট, অ্যান্ড, অর, নট, যত রকম গেটগুলো আছে। শুধু তাই নয়, যেটা আমি আগেও বলেছি, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, মাল্টিপ্লেক্সার যাকে আমরা মার্কস বলি, ডিমাল্টিপ্লেক্সার বা যেটাকে আমরা ডিমার্কস বলি, এইগুলো সবই এর মধ্যে পড়ে। এগুলোতে কি হয়, আমরা কোনো একটা মুহূর্তে ইনপুট দিই এবং তার পর মুহূর্তে সাইমালটেনিয়াসলি আমরা আউটপুট পাই। ইনপুট আর আউটপুট আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছি। সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে পড়ে এসআর ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ যেগুলো যত রকমের হয় সেগুলো পড়ে, কাউন্টার পড়ে। এগুলো সব কী করছে, তার প্রিভিয়াস ভ্যালুকে, তার পরের ভ্যালুকে ততক্ষণ মনে রাখবো যতক্ষণ আমরা চাইবো। তার মানে ইনপুট দেওয়া যদি আমি বন্ধ করে দিই, তাহলেও এ কী করবে, তার ভ্যালুকে মনে রাখবে। এগুলো আমরা মেমোরি সার্কিট বলি। তো মেমোরি সার্কিটের মধ্যে আমরা একটা ফ্লিপ ফ্লপের একটা সব থেকে সিম্পলেস্ট ফর্মকে ব্যাখ্যা করি। আমরা জানি নট গেটের ক্ষেত্রে কি হচ্ছে, দুটো, একটা আউটপুট একটা ইনপুট থাকে, এবং নট গেট একটা নিজেও কম্বিনেশন সার্কিট, এ নিজেও কোনো রকমভাবে মনে রাখতে পারে না কোনো আউটপুটকে। তাহলে আমি ধরে নিচ্ছি আমি এখানে 0 ইনপুট দিলাম আর এখানে 1 ইনপুট দিলাম, তাহলে কি হবে, আমরা জানি এদের যে ট্রুথ টেবিল সেটা হচ্ছে y = a বার। মানে যদি আমি a ইনপুটে যা দেবো, কমপ্লিমেন্ট যেটা হবে সেটা পাবো আমি আউটপুটে। তাহলে 0 দিয়েছি তার মানে এখানে 1 পাবো, আমি এখানে 1 দিয়েছি তার মানে আমি 0 পাবো। তাহলে এতক্ষণ পর্যন্ত ইন্ডিভিজুয়ালি যদি আমি এই দুটোকে দেখি, তাহলে এই দুটো এখন কম্বিনেশন সার্কিট। যদি আমি 0কে বন্ধ করে দিতে দেওয়া, আমি 1 পাওয়া বন্ধ করে দেবো। যদি আমি 1 দেওয়া বন্ধ করে দিই, আমি 0 পাওয়া বন্ধ করে দেবো। তাহলে এইটা এখন কম্বিনেশন সার্কিট। কিন্তু এটাকে আমি ফ্লিপ ফ্লপে পরিণত করতে পারি বা ল্যাচ সার্কিটে পরিণত করি। ল্যাচও হচ্ছে ফ্লিপ ফ্লপেরই একটা এলিমেন্ট। কি করে, যদি আমি এর আউটপুটটাকে এর ইনপুটে আর এর আউটপুটটাকে এর ইনপুটে দিয়ে দিই, দেখি কি হচ্ছে। যদি আমি 0 1 প্রথমে দিয়ে থাকি, তাহলে আমি এখানে 1 0 পেয়েছি। এবার যদি আমি ইনপুট দেওয়া বন্ধ করেও দিই, তাহলেও এর আউটপুটটা এখানে 1 হয়ে আসবে, এর আউটপুটটা এখানে ইনপুট হয়ে আসবে, এবং এটা আবার 1 তৈরি করবে এখান থেকে, এটা আবার 0 তৈরি করবে এখান থেকে। তাহলে আমি যদি ইনপুট দেওয়া বন্ধ করেও দিই, তাহলেও এ তার ভ্যালুকে পুনরাবৃত্তি করে যাবে। তার মানে আমি বারবার এই জায়গাটাতে 1 0ই পেয়ে যাব। তার মানে আমি ইনপুট এখন আর দিচ্ছি না, কিন্তু আউটপুট এখন আমি পেয়ে যাচ্ছি। তার মানে এ আউটপুটটাকে মেমোরি হিসেবে স্টোর করে রেখেছে। এইগুলোই হয় মেমোরি। এটাই হচ্ছে ব্যাপার, আমাদের একটা সব থেকে সিম্পলেস্ট ফর্ম এটা। এবার বলি ফ্লিপ ফ্লপের একটা যাওয়ার আগে, এসআর ফ্লিপ ফ্লপটা যাওয়ার আগে বলে দিই যে ফ্লিপ ফ্লপকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিনক্রোনাস, একটা হচ্ছে আসিনক্রোনাস। সিনক্রোনাসটা কি, যেখানে আমরা ক্লক পালসকে দিই, বলছি ক্লক পালস কি, আর এখানে দিই না। ক্লক পালস জিনিসটা কি, আমরা কোনো একটা জিনিসকে সেভ করতে চাইছি। কম্পিউটারের মধ্যে, মোবাইলের মধ্যে কোনো একটা ফোল্ডারকে আমরা বানালাম, সেই ফোল্ডারকে বানিয়ে আমরা জায়গায় সেভ করে রাখবো। তো সেভ করার জন্য আমরা কি করি, সেই জায়গাটাতে নিয়ে গিয়ে ফোল্ডারটাকে রেখে দিই, এবং তারপর যদি আমি সেই ফোল্ডারটাকে তারপর ওখান থেকে মিনিমাইজ করে দিই, চলে আসি ওখান থেকে ফিরে, তারপর আমি আমার হোম পেজে এসে যত খুশি সুইচ টেপাটেপি করি না কেন, আমার ওই ফোল্ডারটা কোনো রকম এফেক্ট করবে না। তার মানে কি, আমি ফোল্ডার থেকে সরে চলে এসেছি। এবার যতই আমি ইনপুট দিই না কেন, আমার ফোল্ডারের কোনো রকম চেঞ্জ হবে না। কিন্তু যদি আমি ফোল্ডার অপশনটাকে ওপেন করে রাখি এবং সেখানে যদি কিছু টেপাটেপি করি, সুইচ টেপাটেপি করলাম, তাহলে হতে পারে যে ফোল্ডারটা এডিটিং হয়ে গেল,
ফোল্ডারটার কিছু জিনিস চেঞ্জ হলো, ফোল্ডারটা পুরোটা ডিলিট হয়ে গেল, এটা নানারকম কিছু হতে পারে। তাহলে এই যে এইটাকে যদি আমি নির্দিষ্ট করতে চাই তাহলে আমাকে ক্লক পালস ইউজ করতে হবে। ক্লকসকে আমরা এনাবেল করতে পারি আর অফ করতে পারি। ক্লক পালসকে এনাবেল আমরা জানি বাইনারি সিস্টেমে আমরা 0 বা 1 দিয়ে ডিনোট করি। যদি আমি 1 দিই তার মানে ক্লক পালসটা এনাবেল হলো, মানে এবার আমি সিস্টেমটাকে রান করাতে পারবো। যদি আমি কিছু ইনপুট দিই তাহলে সিস্টেমের আউটপুট চেঞ্জ হবে। কিন্তু যদি আমি ক্লক পালসটাকে অফ করে রাখি তাহলে আমি সিস্টেমে ইনপুট যা খুশি দিই না কেন 1 0 0 1 1 1 0 0 এটা এর আউটপুট ভ্যালুকে কোনো রকম ভাবে চেঞ্জ করবে না। এটা একমাত্র সুবিধা। অনেক সময় কি হচ্ছে আমাদের দরকার হয় যাতে আমাদের আউটপুট ভ্যালুটা চেঞ্জ না হয়। হতেই পারে কোনো কারণে আমাদের ইনপুটটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু আমরা আউটপুটটাকে চেঞ্জ করতে চাইছি না, সেই সময় আমাদের ক্লক পালসের দরকার। ক্লক পালস যদি আমরা অফ করে রাখি তাহলে আমাদের ইনপুটের ভ্যালু যা খুশি হোক না কেন আমাদের আউটপুটের ভ্যালুটা চেঞ্জ হবে না কোনোদিনই। এটা একটা সুবিধা, এই জন্য আমরা ক্লক পালসকে ইউজ করি। তাই সিনক্রোনাস আসিনক্রোনাস দুটোই এসআর ফ্লিপ ফ্লপ হয়, কিন্তু আমি সিনক্রোনাসটা বোঝাবো। আসিনক্রোনাসের যদি ডায়াগ্রামটা বলি সেটাও তেমন কিছু কঠিন না, খুবই সোজা। এরকম হচ্ছে আসিনক্রোনাসের ডায়াগ্রাম। আমি সিনক্রোনাসটা বোঝাচ্ছি, সিনক্রোনাস যেহেতু এর থেকে একটু জটিল আছে তাই জন্য এটা সিনক্রোনাসটা বোঝালে এটা বোঝা যাবে। তো সিনক্রোনাসে যাওয়ার আগে আমরা সিনক্রোনাসের একটু ডায়াগ্রাম, এখানে আমরা ক্লক পালসটা দেবো। এটা হচ্ছে আমার এস ইনপুট, এটা হচ্ছে আমার আর ইনপুট, আর এখানকার যে আউটপুট সেটা এখানে ইনপুট, এর যে আউটপুট সেটা হচ্ছে এখানে ইনপুট। আমরা এদের যে আউটপুট সেটাকে কিউ বার হিসেবে ডিনোট করি। এবার এখানে আমরা এস আর আর কে কেন দিলাম এটা আমি পরে বলছি, এই দুটো নামের একটা সিগনিফিকেন্স আছে। তো এটা হচ্ছে আমাদের একটা সিনক্রোনাস এস আর ফ্লিপ ফ্লপ, যেখানে এটা হচ্ছে আমার ক্লক পালস। ক্লক পালসটা কিভাবে জেনারেট করা হয় না, একটা অসিলেটরের মাধ্যমে জেনারেট করা হয়। 0 1 0 1 এটা আমাদের নির্দিষ্ট মতো আমরা পাঠাতে পারি। এর মধ্যে 1 দিলে বলেছি এনেবল হবে সিস্টেমটা, আর যদি 0 দিয়ে দিই তাহলে সিস্টেমটা আমার অফ হয়ে থাকবে। তারপর আমি ইনপুট যা খুশি দিই না কেন আমার আউটপুটে কোনো চেঞ্জ হবে না। তো আমরা জানি এইটা করার আগে আমরা একটা কাজ করি, যেহেতু এটা ন্যান্ড গেট দিয়ে তৈরি হয়েছে আমরা ন্যান্ড গেটের ট্রুথ টেবিলটা এঁকে নিই বা ড্র করি, তাহলে কি হবে আমরা পরবর্তীকালে এটা আমাদের সুবিধা কাজে দেবে। তো ন্যান্ড গেটের আমাদের ডায়াগ্রাম যেটা সেটা হচ্ছে এরকম, এখানে করি। ন্যান্ড গেটের যে আমাদের ডায়াগ্রাম সেটা হচ্ছে আমাদের এরকম, এর দুটো ইনপুট এ বি, যেখানে y ইকুয়াল টু হয় a ডট b এর কমপ্লিমেন্ট। আর এই যদি ট্রুথ টেবিলটা আমরা দেখি তো a b y 0 0 তে 1 0 1 এ 1 1 0 তে 1 1 1 এ 0। সিম্পলি অ্যান্ড গেটের কমপ্লিমেন্ট ফাংশন যদি বলি সেটা হচ্ছে এই ট্রুথ টেবিলটা। তো এখানে যদি দেখি যদি আমরা ক্লক পালসকে 0 দিই, আমি প্রথমেই বললাম যে ক্লক পালস 0 দেওয়া মানে হচ্ছে সিস্টেমটাকে আমি কি করছি অফ করে রাখছি, এনেবল করছি না, অফ করে রাখছি। তাহলে আমি যদি ক্লক পালসটাকে এখানে 0 দিয়ে দিই তাহলে আমি ইনপুটে যে কোনো ভ্যালু দিই না কেন আমার আউটপুট সব সময় যা ছিল আগে তাই থাকবে। তো আমাদের আউটপুট আগে কি ছিল আমরা জানি না, আউটপুট আগে কি ছিল দেখতে পাচ্ছি, এটা যদি কিউ হয় তাহলে এটা কিউ কমপ্লিমেন্ট, তার মানে এটা যদি 0 হয় তাহলে এটা 1 হবে, এটা যদি 1 হয় তাহলে এটা 0 হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এটা প্রথমে 0 0 0 1 ছিল, এটা 1 0 থাকতে পারে, আমি ধরে নিচ্ছি যে প্রথমে এটা 0 0 1 ছিল। তাহলে আমি যদি ক্লক পালসটা 0 দিই এখানে দেখতে পাচ্ছি যে দুটোই ইনপুট এখানে ঢুকে আছে, তাহলে মানে দুটোতেই এখানে 0 0 ইনপুট যাচ্ছে। আর এই ট্রুথ টেবিলটা দেখতে পাচ্ছি যদি ন্যান্ড গেটের ক্ষেত্রে একটা ইনপুটও 0 হয়ে যায় তাহলেই সেটা 1 দিয়ে দেয়। তার মানে এখানে যেহেতু দুটোতেই 0 আছে তাহলে আমার এইটা আর এইটার উপর ডিপেন্ডই করবে না, এই দুটো ইনডিপেন্ডেন্ট, এটা যা খুশি ভ্যালু হোক না কেন আমি এখানে আউটপুটটাকে 1 পাবো। আমি এখান থেকে দেখতে পাচ্ছি একটা 0 দুটো 0 হলো 1, একটা 0 হলো 1। তাহলে এখানে যদি 1 পাই আর এখানে যদি আমার 0 1 থাকে তাহলে এই 0টা এখান থেকে এখানে আসবে, তাহলে 0 আর 1 এটা 0 আসবে, তাহলে 0 আর 1 এ 1, তার মানে এখানে 1 পাবো আমরা, আর এখানকার 1টা এখানে গিয়ে 1 1 এ কি হবে এখানে 0। তো দেখতে পাচ্ছি 0 1 ছিল এখনো 0 1ই রইল। সিমিলারলি এটা যদি 1 0 থাকে তাহলে এই 0টা এখানে গিয়ে 0 1 এ এখানে 1 হবে, আর এখানকার 1টা এখানে এসে 1 1 এ 0 হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 1 0 ছিল এখনো 1 0ই রইল। তার মানে এটা কি, তার মানে এটা মেমোরিকে স্টোর করছে। তার মানে আমি যদি ক্লক পালসকে 0 দিয়ে দিই তাহলে এটা এসআর এর উপর ডিপেন্ড তো করছেই না, বরং প্রিভিয়াস যে মেমোরি ছিল সেটাকেই স্টোর করে রাখছে। তো এটা একটা সুবিধা যেটা বললাম যে এরপর আমি যা খুশি ইনপুট দিই, যা খুশি মেশিন চলুক না কেন আমাদের যে ফাইলটা সেভ হয়ে আছে সেই ফাইলের কোনো রকম হেরফের হবে না। এরপর যদি আমি ক্লক পালসকে 1 দিই মানে এনেবল করি, তারপর আমার ইনপুটের উপর আউটপুটটা ডিপেন্ড করতে শুরু করবে। ইনপুটের 4টে পসিবল কেস হতে পারে, 0 0 হতে পারে, 0 1 হতে পারে, 1 0 হতে পারে, 1 1 হতে পারে। এর জন্য আউটপুট হলো কিভাবে চেঞ্জ হবে সেটা আমরা 1 দিই। তাহলে এ ছাড়া আর কি হবে, এটা একটা আমরা ছক বানাই।
এক্সাইটেশন টেবিল মানে একটা এস আর এই কিউ এর প্রিভিয়াস ভ্যালু কি ছিল কিউ এন, আমি এটা বার করছি কিউ এন প্লাস ওয়ান, মানে যেটা এখন বার করছি আর যেটা প্রিভিয়াসে ছিল সেটাকে আমরা বলবো কিউ এন। তাহলে কিউ এন কত ছিল আর কিউ এন প্লাস ওয়ান কত পাবো এটা আমরা এখন বার করতে চলেছি। তাহলে যদি আমি ক্লক পালসের ক্ষেত্রে আমার ওয়ান, তাহলে ক্লক পালস ওয়ান মানে এই দুটোতে আমার ওয়ান ওয়ান এন্টার করছে ইনপুট, ওয়ান যদি এন্টার করে তাহলে আমাকে বলতে হবে যে পরবর্তী যে ইনপুট সেটা কি, কারণ ওয়ান থাকা মানেই যে ওয়ান হবে তা নয়, ওয়ান থাকা মানে সেটা জিরো হতে পারে, আর যদি একটা ইনপুট জিরো হয়ে যায় তাহলে সেটা ওয়ানও হতে পারে। তাহলে আমাকে বলতে হবে যে আরেকটা ইনপুট কি আছে। তাহলে প্রথম কেস ধরি যে এস আর আর জিরো জিরো, এস আর আর যদি জিরো জিরো হয় তাহলে দেখতেই পাচ্ছি 0101 এই দুটো ক্ষেত্রে 1111 কেস হয়, তার মানে এখানে আমি আউটপুটটা 11 পাবো। আর আমি আগের কেসে দেখলাম যখন ক্লক পালস 0 হচ্ছিল যে 11 কন্ডিশনটা মেমরি কন্ডিশন, তার মানে এটা যা ছিল এটাও তাই হবে, তার মানে কিউএন যা ছিল কিউএন প্লাস ওয়ানটাও কিউএনই হবে। তাহলে এটা মেমরি কন্ডিশনকে ইন্ডিকেট করছে। এবার যদি বলি আমি 01 01 তার মানে এসটা 0 আর আরটা 1, এস যদি 0 হয় আর যদি 1 হয় তাহলে 01 এর জন্য এখানে আউটপুট যাচ্ছে 1 আর 11 এর জন্য এখানে আমার আউটপুট হবে 0। আর যেহেতু 0 ইনপুট করছে NAND গেটের মধ্যে তার মানে সিওরলি আমরা এখানে 1 পাবো। আচ্ছা এখানে কিউএন কত, কিউএনটা দুরকম হতে পারে 01 এর জন্য, কিউএনটা একবার হতে পারে 1 একবার হতে পারে 0, মানে একবার এটা হতে পারে 1 0 একবার হতে পারে এটা 0 1। আমি জানি না প্রিভিয়াসে কি ছিল, প্রিভিয়াসে 1 0 থাকতে পারে 0 1ও থাকতে পারে, দুটোর জন্যই দেখবো। তাহলে প্রথমে দেখি যদি 1 0 থাকে, যদি প্রিভিয়াসে 1 0 থাকে তাহলে কি হবে, তাহলে 0 1 দিয়েছি 0 1 তার জন্য এখানে 1 এসছে এখানে 0 এসছে, আর 0 থাকা মানে এটা সিওরলি 1 হবে, আর এই 1টা এখানে আছে 1 1 এখানে 0 হবে। তাহলে যদি 1 0 থাকে তাহলে সেটা 0 1 হয়ে যাবে, তাহলে যদি এটা 1 0 থাকে তাহলে এটা হয়ে যাবে 0। আর যদি এখানে 0 থাকে, যদি এটা 0 1 হয়, যদি প্রিভিয়াস এটা 0 1 থাকে তাহলে কি হবে, মানে এখানে 0 এর জন্য এটা 1 হয়ে যাবে আর এই 1টা এখানে এসে 0 হয়ে যাবে। তার মানে 0 1 থাকলে যা ছিল তাই থাকবে, কিন্তু এটা যদি 1 0 থাকতো প্রিভিয়াসে তাহলে সেটা চেঞ্জ হয়ে গিয়ে উল্টে যাবে এবং সেটা 0 1 এ পরিণত হবে। তার মানে এবারে যদি 0 থাকে তাহলে এটা কোনো 0ই থাকবে। তাহলে এই ক্ষেত্রে এটা মেমরি, কিন্তু এই ক্ষেত্রে এটা কি হয়েছে চেঞ্জ হয়েছে। আর কি জন্য আমরা এস এর নামটা ডিনোট করেছিলাম এবার বলছি। এস মানে হচ্ছে সেট কন্ডিশন আর আর মানে হচ্ছে রিসেট কন্ডিশন। কখন বলবো সেট বা রিসেট, যখন এস এর ইনপুটটা আমার 1 হবে আর এর ইনপুটটা আমার 0 হবে তখন আমরা এই কন্ডিশনটা করব সেট কন্ডিশন, আর যখন আমার s ইকুয়াল টু 0 হবে আর ইকুয়াল টু 1 হবে তখন আমরা এটাকে বলবো রিসেট কন্ডিশন। সেট কন্ডিশনের ক্ষেত্রে কি হবে, সেট কন্ডিশনের ক্ষেত্রে আউটপুটে আমার যাই থাকবে থাকুক না কেন, 0 1 থাকুক বা 1 0 থাকুক না কেন, এইটার ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। তার মানে যদি আমি s এর জায়গায় 1 আর এর জায়গায় 0 দিয়ে দিই তাহলে আমার আউটপুটটা 1 0 হতে বাধ্য। যদি এটা কোনো কারণে 1 0ই থাকে তাহলে চেঞ্জই হবে না, 1 0 থাকা মানে চেঞ্জই হবে না, যা ছিল তাই থাকবে। কিন্তু যদি এটা আগে 0 1 ছিল তাহলে সেটা এবার চেঞ্জ হয়ে গিয়ে 1 0 তে পরিণত হবে, এবং সেটাই আমরা দেখলাম। যদি এখানে আমরা এটা আমি দেখলাম সেটা হচ্ছে রিসেট কন্ডিশনে s0, আর যদি রিসেট কন্ডিশনের ক্ষেত্রে কি হবে, যদি s0 আর 1 হয় তাহলে এখানেও ইকুইভ্যালেন্টলি 0 আর 1 হতে বাধ্য। সেটা এখানে যদি 0 1 আগে থেকে থাকে তাহলে সেটা চেঞ্জ হবে না, 0 1ই থাকবে। আর যদি 1 0 থেকে থাকতো আগে তাহলে সেটা চেঞ্জ হয়ে গিয়ে এবার 0 1 এ পরিণত হবে। এটা আমরা দেখলাম। তাই 0 1 থাকলে 1 আর 0 যাই থাকুক না কেন এটা 0ই হবে, মানে s কেই ফলো করবে। আর যদি আমি qn+1 এর বারটাও করতাম তাহলে সেটা দেখতাম কি হতো, এখানে 1 হতো এখানে 1 হতো, তার মানে 0 1 থাকলে এটাও 0 1ই হবে। এটা হচ্ছে রিসেট কন্ডিশন। আর সেট কন্ডিশনে যেমন এখানে বললাম সেরকমই, সেট কন্ডিশনের ক্ষেত্রে যদি আমি এটাকে 1 0 1 0 করি আর এখানে যদি আমি এটা 0 থাকতো প্রথমে বা 1 থাকতো যাই থাকুক না কেন, কি বললাম, যদি এই জায়গাটাতে আমার 1 থাকতো এই জায়গাটাতে আমার 0 থাকতো তাহলে 0 1 এর জন্য এখানে ইনপুট আউটপুটটা দেবো 1, আর এখানে হতো আমার 1 1 এর জন্য 0 0 থাকতো মানে এখানে 1 হতো, আর 1টা এখানে এসে 1 1 এ 0 করতো। এগুলো মিটিয়ে দিই, তাহলে এখানে পাচ্ছি 1 আর এখানে পাচ্ছি 0, তার মানে 1 0 থাকলে আমি এখানেও পাচ্ছি 1 আর এখানে পাচ্ছি 0। এইটার উপর কোনো ডিপেন্ডই করবে না, এটা যদি 1 থাকতো তাহলে এটা চেঞ্জ হয়ে 1ই হবে, যেহেতু 1 আছে তাই নো চেঞ্জ। যদি এটা 0 থাকতো তাহলে এটা চেঞ্জ হয়ে গিয়ে 1 0ই হতো, 0টা চেঞ্জ হয়ে গিয়ে 1 এ পরিণত হলো। কিন্তু যদি 1 থাকতো তাহলে 1টা চেঞ্জ হতো না, তাহলে 1 0 এর ক্ষেত্রে এরকম ভাবে চেঞ্জ হচ্ছে জিনিসটা।
ঠিক আছে, তাহলে সেট যদি থাকে তাহলে এই দিকটাও সেট হবে, যদি রিসেট থাকে তাহলে এই দিকটাও রিসেট হবে। সেট আছে এইদিকে আর এইদিকে আমার রিসেট হয়ে আছে, তাহলে রিসেটটাকে সে সেট করে দেবে, মানে আমি 1 0 দিয়েছি আর এখানে আমার 0 1 হয়ে আছে, তাহলে এটাকেও সে 1 0 তেই পরিণত করবে। এখানে আমার 0 1 দিয়েছি মানে রিসেট কন্ডিশন আছে, এখানে আমার সেট কন্ডিশন হয়ে আছে 1 0 হয়ে আছে, তাহলে সে এটাকেও চেঞ্জ করে দিয়ে রিসেট কন্ডিশনে পরিণত করবে। তো যেটা এইদিকে থাকবে তার ইকুইভ্যালেন্ট এইদিকে হবে। তাহলে আমরা কি কি কেস দেখলাম? আমরা তিনটে কেস দেখলাম, যে 0 1 0 0 এটা মেমোরিকে শো করছে, 0 1 এটা কি করছে আমার রিসেট কন্ডিশন, রিসেট করে দিচ্ছে যেটা থাকছে সেটাকে, আর 1 0 সেটা আমার সেট কন্ডিশন, যেটা থাকছে সেটাকে আমাকে সেট করে দিচ্ছে। কিন্তু আর একটা কন্ডিশন পড়ে আছে, এটাকে বলছি 1 1 কন্ডিশন। এই 1 1 কন্ডিশনটা আমার এসআর ফ্লিপ ফ্লপের 1 আছে, তাহলে এসআর এর ক্ষেত্রে যদি আমি 1 আর 1 দিই, তাহলে দেখলাম আমি যদি 1 1 এর ক্ষেত্রে আউটপুট হয় 0, তাহলে যদি আমি এখানে 1 1 এর জন্য এখানে আমি আউটপুট 0 পাবো, 1 1 এর জন্য এখানে আমি আউটপুট 0 পাবো। আর কোনো একটা ইনপুট যদি 0 হয়ে যায় তাহলে NAND গেটের ক্ষেত্রে আউটপুট পাই আমরা 1, আর এখানেও পাচ্ছি 1। প্রথমত আমি এখানে বলেছি এটা যদি আমার কিউ হয় তাহলে এটা হচ্ছে আমার কিউ বার কমপ্লিমেন্ট, তার মানে একটা 0 হলে একটা 1 হবে। কিন্তু আমরা এখান থেকে দেখছি যে কিউ আর কিউ কমপ্লিমেন্ট সেম হয়ে যাচ্ছে, যেটা হওয়ার কথা নয়, যেটা আমাদের থিওরিটিক্যালি যেটা আমাদের কনসেপশন সেটাকে এটা কন্ট্রাডিক্ট করছে, যেটা আমাদের কোনোদিনই হওয়ার কথা নয়, কিন্তু হচ্ছে। তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলবো ইনভ্যালিড কন্ডিশন, যে যেটা আমাদের হওয়ার কথা নয় কিন্তু হচ্ছে। আমাদের এই সময় সমস্যা না সৃষ্টি করলেও এইটা আমাদের সমস্যা সৃষ্টি করছে পরবর্তী ইনপুট যখন দিতে থাকবো। পরবর্তী ইনপুট মানে 1 1 এখানে আমি আউটপুট পেয়ে আছি, এবার যদি কোনো কারণে আমার ইনপুটে 0 0 চলে আসে, আবার আমরা আগে দেখেছি 0 0 ইনপুট আসা মানে সেটা মেমোরি কন্ডিশনকে শো করে, কিন্তু এই জিনিসটা হওয়ার পর যদি ইনপুটে 0 0 আসে তাহলে কি হবে দেখি। 0 0 যখন আসছে তখন 0 1 এটা 1 হবে, আর এটা 1 0 তে এটা 1 হবে। 1 1 এন্টার করেছে। এবার বলে দিই ডিজিটাল ইলেকট্রনিক্সে যে কোনো দুটো জিনিস, সেটা হতে পারে দুটো ট্রানজিস্টর, সেটা হতে পারে দুটো গেট, যে কোনো কিছু সেটা যতই সিমিলার হোক না কেন, ডায়োড হোক না কেন, যাই হোক না কেন, এই দুটো কোনোদিনই সিমিলার বা ইকুইভ্যালেন্ট হবে না। কেন হবে না? কারণ এদের ভেতরে কিরকম ভাবে সেই মেটেরিয়ালটাকে বানানো হয়েছে তার উপর ডিপেন্ড হবে। একটা রেজিস্ট্যান্স বানাতে যাচ্ছি, রেজিস্ট্যান্সের মধ্যে আমি এতটা প্রেসারে কার্বনকে চেপে রেখেছি, যদি আমার সামান্যতম প্রেসারে চেঞ্জ হয় ওইটুকু একটা জিনিসের মধ্যে যদি একটা কার্বনের মলিকিউলসও চেঞ্জ হয় তাহলে সে টোটাল ভ্যালুটাকে চেঞ্জ করে দিতে পারে। তো হতে পারে যে এখানে ইনপুট দেওয়ার সঙ্গে সঙ্গে যে আউটপুটটাকে আমরা সাইমালটেনিয়াসলি বার করছি সেটা সাইমালটেনিয়াসলি নাও হতে পারে, যে এ প্রথমে আউটপুটটাকে বার করছে, এ তারপর আউটপুটটাকে বার করছে, বা এ প্রথমে আউটপুটটাকে বার করছে তারপরে বার করছে, বা দুটোই একসঙ্গে বার করছে। এই দুটোই একসঙ্গে বার করছে এই জিনিসটা বলাটা যতটা সহজ ততটাই কঠিন, এবং এটা হয় হয়তো 1000 বারের মধ্যে একবার, তাও না হতে পারে। কিন্তু যদি এটা কোনোদিন হয়ে থাকে তাহলে আমরা তিনটে পসিবিলিটি পেলাম, যে দুটোই সাইমালটেনিয়াসলি বেরিয়েছে আউটপুট, এখানে আমার ইনপুট দেওয়ার সঙ্গে সঙ্গে দুটোই সাইমালটেনিয়াসলি একই সঙ্গে 1 1 আউটপুটকে বার করেছে, তাহলে সাইমালটেনিয়াসলি হতে পারে এটা। আবার হতে পারে যে এটা ফাস্ট এটা স্লো, এটা ফাস্ট এটা স্লো, এই তিনটে কন্ডিশন হতে পারে। আর এই তিনটে কন্ডিশনের ক্ষেত্রে কি কি উত্তর আসবে আমরা সেটা দেখব। যদি দেখি যে সাইমালটেনিয়াসলি এই দুটো 1 1 হয়েছে, যদি দেখি যে সাইমালটেনিয়াসলি এই দুটো 1 1 হয়েছে, তাহলে এখানে আগে থেকে 1 1 ছিল, তাহলে এই 1টা এখানে এসে 1 1 এ 0 বানাবে এটাকে, আর এই 1 যেটা ছিল আগে সেটা এখানে 1 1 এসে এখানে 0 বানাবে। তাহলে যদি 1 1টা সাইমালটেনিয়াসলি আসে তাহলে আমার উত্তর হবে 0 0, যেটাও কন্ট্রাডিকশন। আমি এখন ওই প্রসঙ্গে আসছি না, আমি দেখছি উত্তরটা কি আসতে চলেছে। তাহলে দেখতে পাচ্ছি যদি সাইমালটেনিয়াসলি আসে তাহলে আমার দুটো ভ্যালু 0 0 বেরাবে। বেশ, এবার ধরে নিচ্ছি এটা প্রথমে এসছে, এটা এখনো আসেনি, এখান থেকে 1 আসবে কিন্তু এটা এখনো আসেনি, আর এখানে আমার প্রিভিয়াসে 1ই আছে। তাহলে কি হবে, এই 1টা এখানে এসে 1 আসবে এবং 1 1 এটাকে 0 বানাবে, এই 0টা এখানে আসবে এবং এই যে 1টা এসেছিল সেই 1 আর 0 মিলে এখানে 1 তৈরি করবে। তাহলে আমি কি পেলাম, 0 পেলাম আর 1 পেলাম। তাহলে যদি আমার এইটা ফাস্ট হয়ে যায়, যদি আমার এস ফাস্ট হয়, ফাস্ট সিগন্যাল, আর যদি আরটা লো বা স্লো সিগন্যাল হয় তাহলে আমি অ্যান্সার পাচ্ছি 0 1। যদি আমি বিপরীত করি, এসটা যদি স্লো করে দিই, আরটা যদি ফাস্ট করে দিই, তাহলে আমি অ্যান্সার পাবো 1 0। কিন্তু আমি বলতে পারছি না যে কোনটা ফাস্ট হবে বা কোনটা স্লো হবে। কোনো ডিজিটাল ইলেকট্রনিক্সের কোন ভেতর মেশিনের ভেতরে কি হচ্ছে আমি করে বলবো, দুটোই হতে পারে, সাইমালটেনিয়াসলি হতে পারে, এটা ফাস্ট স্লো হতে পারে, এটা স্লো এটা ফাস্ট হতে পারে। তাহলে এর জন্য আমরা তিনটে ভ্যালু পেয়ে গেলাম।
তাহলে এইখান থেকে কোন ভ্যালুটা যে আমরা পেয়েছি সেটা আমরা এখনো বলতে পারছি না। তাহলে যদি আমরা এইটাই না বলতে পারি এখান থেকে কোন ভ্যালু পেয়েছি, তাহলে ফার্দার যখন ইনপুটগুলো যাবে 0 1 1 0 যা খুশি ইনপুট যাক না কেন, এর পরে কোন আউটপুটটা প্রিভিয়াস ছিল তার জন্য যে কি আউটপুট পাবো সেটা আমরা বলতে পারবো না। আর যদি সেটা বলতে না পারি তাহলে বাস তারপর থেকে আর কি হচ্ছে সেটাকে আমরা প্রেডিক্ট করতে পারবো না। তাই জন্য এই 1 1 কন্ডিশনটাকে আমরা আনপ্রেডিক্টেবল কন্ডিশন বলি। একে আনপ্রেডিক্টেবল বলা হয়, ইনভ্যালিডও বলা হয়। এই কন্ডিশনটা আমাদের এসআর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে। তো এটাকে আমরা রিমুভ আউট করবো করে না, এটাকে আমরা রিমুভ করতে পারি জেকে ফ্লিপ ফ্লপের মাধ্যমে, এবং জেকে ফ্লিপ ফ্লপের যে বিষয় সেটাকে আমরা পরের ভিডিওতে বলবো। তো এবার আমরা এই এত কিছু জানার পর কি করব, এবার আমরা টাইমিং ডায়াগ্রামকে আঁকবো। টাইমিং ডায়াগ্রামের ক্ষেত্রে দেখি কি হয়। এর আগে একটা কাজ করি, আমরা এসআর সিস্টেমের ক্ষেত্রে যে ট্রুথ টেবিলটা পেয়েছি বা এক্সাইটেশন টেবিলটা পেয়েছি সেটাকে একবার এঁকে নিই। তো এই তিনটের বিচারে আমরা কি করব, টাইমিং ডায়াগ্রামটা ড্র করব। টাইমিং ডায়াগ্রামটা কি? টাইমিং ডায়াগ্রাম হচ্ছে আমার একটা ডায়াগ্রাম যেখানে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব এই ইনপুটগুলো দেওয়ার পর আউটপুটটা আমার কীরকম ভাবে বেরাবে সেটা দেখব। তো আমরা এগুলো সব কিছু কিছুর জন্য করছি না, ক্লক পালসটা যখন আমার 1 আর যদি ক্লক পালসটা 0 হয়ে যায় তবে সেটা মেমোরি প্রিভিয়াসলি যা ছিল তাই থাকবে। তো আমরা একটা কাজ করি, ক্লক পালসকে দিই। ক্লক পালস কি করে দেবো, এরকম করে ক্লক পালসটাকে দিই। আচ্ছা, আমরা এস এর জন্য এই যে এস তার ইনপুটটা কিরকম ভাবে গেছে, এস এর জন্য ধরে নিচ্ছি এম করে ইনপুট গেছে আমার, আরবিটারি যেমন খুশি সেটা করে দিই আমি। আর এর জন্য কিরকম গেছে, আর এর জন্য ধরে নিই এম করে গেছে। যেমন খুশি করে আরবিটারি দিতেই পারি। তাহলে আমাদের আউটপুটটা কিরকম বেরিয়েছে সেটা আমরা ড্র করবো এবার। তাহলে দেখছি এই জায়গাটাতে এইটুকু পোর্শনের মধ্যে আমার ক্লক পালস 0 আছে, এসও 0 আরও 0। আর যদি ক্লক পালস 0 হয় তাহলে সেটা ইন্ডিপেন্ডেন্ট অফ এস অ্যান্ড আর। তার মানে আমার এখানে যে আউটপুট মানে কিউ এন প্লাস 1 যেটা, সেটাও আমার কি হবে, 0ই হবে। এই পোর্শনটা হচ্ছে 0, এই পোর্শনটা হচ্ছে 1 বাইনারি সিস্টেমে। তো এটা হচ্ছে আমার 0 দিয়ে যাবে। এখানে দেখছি আমি ক্লক পালসটা আমার 1 হয়েছে, কিন্তু আমার এস আর আর দুটোই 0। কত দূর পোর্শন অবধি, এই পোর্শনটা অবধি। তার মানে এখানেও আমার 0ই যাবে। এখানে এসে দেখছি ক্লক পালস আমার 1, কিন্তু আমার এসটা 1 হয়েছে। আর যদি এস 1 হয় আর 0 হয়, এস 1 আর 0 এখানে ক্লক পালসও 1, তার মানে এটা সেট কন্ডিশন। তার মানে এটা আমার প্রিভিয়াসলি যদি 0 থাকে তাহলে সেটাকে 1 করে দেবে। এই যে প্রিভিয়াসলি যদি 0 থাকতো তাহলে সেটাকে সেট করে দিত বা 1 করে দিত। তার মানে এবার আমার এখানে স্লোপটা উঠবে, এখানে আমার 1 হবে। এরপরে কি দেখতে পাচ্ছি না, এইটা এত দূর পর্যন্ত তাহলে 1ই থাকবে। তারপর দেখছি ক্লক পালসটা 0, ক্লক পালস 0 মানে কি, আগে যা ছিল তাই থাকবে, এটা এস আর আর এর উপর ডিপেন্ডই করবে না। তার মানে এত দূর অবধি এটা আমার 1ই থাকবে। এরপর যদি যাই, এরপর দেখছি ক্লক পালসটা আপ হয়েছে, ক্লক পালসটা 1। এরপর দেখছি আমরা ক্লক পালসটা 1, এসটা 0 আর আরটা 1। তাহলে এস 0 আর 1 মানে হচ্ছে রিসেট কন্ডিশন। তার মানে যা ছিল সেটাকে 0 করে দেবে, 1 থাকবে সেটাকে 0 করে দেবে, 0 করে দিল। এরপরে কি দেখছি, এরপরে এটা চলছে এত দূর অবধি এবং এত দূর অবধি চলবে। এরপরে দেখছি এসটা 1, আরটা যদি আমি এটাকে এখান থেকে ইয়ে করে এত দূর অবধি করি, এখানে দেখছি আমরা এসটা 1, আরটা 0, ক্লক পালস আছে, তাহলে সেটা আবার উঠবে এবং এটা কত দূর অবধি চলবে না, এটা আবার 0, তার মানে এটা মেমোরি কন্ডিশনকে শো করবে, আবার এটা এত দূর অবধি চলবে। এরপর দেখছি এখানে আমার ক্লক পালসও 1, এখানে আমার এসও 1 আর এখানে আমার আরও 1। তার মানে এই কন্ডিশনটা S1 R1 ক্লক পালসও 1, তাহলে এখানে আমার ইনভ্যালিড বা আনপ্রেডিক্টেবল। তার মানে এরপর থেকে যে কি উত্তর হবে বা কি রকম টাইমিং ডায়াগ্রাম পাবো সেটা আমরা বলতে পারছি না। তাহলে আমার টাইমিং ডায়াগ্রাম এখানেই শেষ। এখানে আমরা একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবো যে এরপর থেকে কি হবে বা কি রকম উত্তর পাবো সেটা আমরা আর বলতে পারছি না। তো এটা হচ্ছে আমাদের টাইমিং ডায়াগ্রাম। আর টাইমিং ডায়াগ্রামটা যে কোনো ফ্লিপ ফ্লপ হোক বা যে কোনো সিস্টেম ডিজিটাল ইলেকট্রনিক্স হোক আমাদের জেনে রাখাটা খুবই দরকারি, কারণ এর মাধ্যমে কিরকম আউটপুট পেতে পারি সেটা আমাদের একটা ধারণা সৃষ্টি হয়। তো এটা হচ্ছে আমাদের টাইমিং ডায়াগ্রাম।